আওয়ামী লীগকে বিশাল একটা সুসংবাদ দিল জাতিসংঘ থেকে। By just a thread, you could be forgiven for thinking that in Bangladesh took place, and Sheikh Hasina's an opposition activist were arrested. Does the UN believe? এদিকে এবার জাতিসংঘ থেকে শেখ হাসিনার কপাল খুলে দেয়। টিউলিপের ষড়যন্ত্রে আওয়ামী লীগের বিশাল বিজয় হয়। সারা দেশেই আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নামে। সবকিছু দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে কোমর বেঁধে নামছে দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। অধ্যাপক ইউনূস ও তার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোতে অভিযোগ দায়ের করতে চায় আওয়ামী লীগ। হাসনাত আব্দুল্লাহদের সাথে ডক্টর ইউনূস নিজেও পাচ্ছেন না, বাধ্য হয়ে ইউনূস সঠিক পথে আসবেন, থাকবেন। দর্শক, হাসনাত আব্দুল্লাহরা এনসিপি আসলে ওরা একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বীর। ভয়াবহ, রোমহর্ষক এত বড় ঘটনা গত এক বছরে সেনাবাহিনীর এত বড় অভিযান আমরা দেখিনি। ঢাকা শহরে আমার মনে হয় 1 কোটি 1.5 কোটি মানুষ রাস্তায় নাইমা গেছিল। ভয়াবহ ঘটনা, সেটাও কিন্তু ছিল একটা বিরাট বড় অভ্যুত্থান। এটা বাংলাদেশের সবাই এখন জানে। সেনাপ্রধান মির্জাফর ডক্টর মোহাম্মদ ইউনূসের অথরিটিকে চ্যালেঞ্জ করেছে এবং সাধারণ শিক্ষার্থীরা যদি প্রটেস্ট করে দাঁড়ায় তাহলে আসলে আমাদের যে ছাত্র দল বলেন, ছাত্র লীগ বলেন, ছাত্র শিবির বলেন, তাদের ক্যাম্পাসে টিকে থাকা কতটা অসহায়কর একটা পরিস্থিতি তৈরি করতে পারে। এদিকে আমেরিকায় বসে জাদু দেখালো টিউলু সিদ্দিকী। কঠিন বিপদে ফেলল ডক্টর ইউনূসকে। বিপদে পড়ে আওয়ামী লীগের নিবন্ধন ফিরিয়ে দিতে হচ্ছে ডক্টর ইউনূসকে। কঠিন বিপদে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক বিভিন্ন চাপ তার উপর পড়েছে। ইতিমধ্যেই টিউলিপ সিদ্দিক বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে এবং ডক্টর ইউনূসকে নিয়ে জাতিসংঘের মধ্যে একটা রিপোর্ট করে এবং সেই রিপোর্টকে কেন্দ্র করে জাতিসংঘ শেখ হাসিনার কপাল খুলে দেয় এবং শেখ হাসিনাকে ক্ষমতা দিতে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের মধ্যে অনেক আন্দোলন শুরু হয়ে গিয়েছে। এই খবরগুলো দেখে আওয়ামী লীগ কর্মীরা জায়গায় জায়গায় প্রকাশ্যে আসতেছে এবং আন্দোলন করতেছে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারবেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, রাজপথের মধ্যে যে অস্থিতিশীল পরিবেশ চলতেছে। অন্যদিকে সাধারণ শিক্ষার্থী বলেন, এনসিপির নেতাকর্মীরা, সার্জিস, হাসনাত, তারাও কিন্তু পদক্ষেপ নিচ্ছে। আপনারা সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। দেশের রাজনীতির সকল আপডেট এবং শেখ হাসিনা দেশে এসে কি কার্যক্রম চালাবে সবকিছু দেখতে পারবেন। আসুন, আপনার কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। দর্শক বন্ধুরা, সবাইকে জানাই ঈদ মোবারক। কিন্তু কেন ঈদ মোবারক? সেটি হচ্ছে আপনার আওয়ামী লীগকে বিশাল একটা সুসংবাদ দিল জাতিসংঘ থেকে। আপনার জাতিসংঘের সদস্য এই আপনার আইনজীবী একটা দরখাস্ত করেছে, কিংবা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটা রিপোর্ট বর্তমান দরখাস্ত করছে জাতিসংঘের কাছে। বাংলাদেশের নির্বাচনের আগেই এটা কঙ্খানো ভাবে অবশ্যই খতিয়ে দেখতে হবে। ইভেন আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে হবে। আওয়ামী লীগের যেই দলীয় মার্কা, সেই মার্কাটিকেও ফিরিয়ে দিতে হবে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসকে। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে আপনার ব্রিটিশ এই আইনজীবী, তিনি শুধু আইনজীবী নন, তিনি হচ্ছে জাতিসংঘের একটা সদস্য বলতে। তিনি আপনার জাতিসংঘের কাছে বাংলাদেশের যেই জুলাই মাসে, মানে 24শে জুলাই কিংবা 8 আগস্ট ডক্টর ইউনূস তিনি যে ক্ষমতা গ্রহণ করে, এটাকে কেন্দ্র করে কিংবা তার আগে আপনার 5 আগস্টের পর থেকে বাংলাদেশে যত অরাজকতার সৃষ্টি হয় সমস্ত কিছুর আপনার দাবি জানাইছে এই আইনজীবী জাতিসংঘের কাছে। ইভেন ডক্টর ইউনূসের কাছে চরমভাবে এটার হিসাব দিতে হবে। এখন আসুন, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবার প্রথমে বলি যে এই আইনজীবী হচ্ছে আপনার ব্রিটিশ একজন। কেমন? উনি ব্রিটিশ একজন নাগরিক, তবে হ্যাঁ, উনি জাতিসংঘের সদস্য, দুইটাই। ইভেন মানবাধিকার লঙ্ঘনে বা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ধরেন, মানে যদি 10 জনের ভিতরে ধরেন, উনি হচ্ছেন নাম্বার 1। মানে আওয়ামী লীগের হয়ে বর্তমান উনি কাজ করতেছে। কিভাবে আওয়ামী লীগকে আপনার নির্বাচনে ফেরানো যায়, কিভাবে শেখ হাসিনাকে নির্বাচনে ফেরানো যায়, তিনি এই কাজগুলাই করতেছে। উল্টো দিকে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার, উনি যে পুরা বাংলাদেশের গভর্নমেন্ট নন, তিনি এইটাও প্রকাশ করছে যে 8 আগস্ট ডক্টর ইউনূস যে ক্ষমতায় বসেন, ইভেন এই ক্ষমতাকে কেন্দ্র করে উনি শুধু নির্ধারিত একটা গোষ্ঠীর উপরেই উনি সীমাবদ্ধতা ছিল, আর বাকি সবার উপরে, সংখ্যালঘুদের উপরে আক্রমণ, আওয়ামী লীগের দলীয় যেই কার্যালয় সেখানে আক্রমণ, বাংলাদেশের সম্পদের উপরে আক্রমণ বা মব জাস্টিস বা মব ভাইলেন্স করে
আওয়ামী লীগের উপরে দোষ চাপিয়ে দেওয়া থেকে শুরু করে আওয়ামী লীগের নেতা কর্মীদের গণহত্যা, ইভেন বাংলাদেশের প্রশাসনের উপরে যেই ম্যাটোকলস ডিজাইনের দ্বারায় প্রতিটি থানার পুলিশকে গণহত্যা করা হয়, ইভেন থানা লুটপাট করা হয়, সমস্ত কিছু সাবমিট করছে জাতিসংঘের কাছে। এখন কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার উনি কি নির্বাচনে আওয়ামী লীগকে ফেরাবে, কিংবা জাতি উনি তো মানবাধিকার লঙ্ঘন একজন লয়ার বা একজন আইনজীবী, তো উনি যেভাবে অন্তর্বর্তী সরকারের এগেনস্টে ডক্টর ইউনূসের এগেনস্টে দাঁড়াইছে, বিশ্বাস করেন ভাই জাতিসংঘের কাছে এটা সাবমিট করছে। উনি শুধু এইটাও বলে নাই, উনি এইটাও বলছে যে ডক্টর ইউনূস যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনটি ঘোষণা করেন, এই নির্বাচন হবে কিনা এটাও দেখার বিষয়। অন্যদিকে বাংলাদেশ আপনার একটা গণতান্ত্রিক দেশে, কিংবা যেই দলের হাত ধরে বাংলাদেশটি প্রতিষ্ঠিত হয়, যেই দলের কোটি কোটি ম্যান্ডেট আছে, এই দলটাকে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেওয়া এটা কোনোভাবেই একটা গণতান্ত্রিক দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না, তারা এইভাবে পর্যন্ত উল্লেখ করে। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে কোমর বেঁধে নামছে দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। অধ্যাপক ইউনূস ও তার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোতে অভিযোগ দায়ের করতে চায় আওয়ামী লীগ। সে লক্ষ্যে এরই মধ্যে সংগঠনটি একাধিক ল ফার্ম বা আইনি সহায়তা প্রতিষ্ঠান এবং লবিস্ট ফার্ম নিয়োগ করেছে। একাধিক সূত্রে জানা গেছে এই ফার্মগুলো আওয়ামী লীগের হয়ে 3টি ধাপে কাজ করবে। প্রথম ধাপে কমপক্ষে 4টি আন্তর্জাতিক সংস্থার কাছে প্রমাণসহ উদ্যোগ নিতে আবেদন করবে। এর অংশ হিসেবে 8 আগস্ট ব্রিটেনের একটি ল ফার্ম আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে ব্যাখ্যা দিয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘের 2টি সংস্থার কাছে আবেদন করেছে। দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এবং দলটির নেতাকর্মীদের নির্যাতনের তথ্য সরবরাহ করে 3টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের কাছে উদ্যোগ গ্রহণের জন্য আবেদন করা হবে। সবশেষ ধাপে গোপালগঞ্জের ঘটনাসহ বেশ কয়েকটি ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রমাণ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে তুলে ধরে তাদের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসির প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দেওয়ার জন্য কাজ করছে। দলটির একাধিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা বলা হচ্ছে, সে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ভালোভাবে তুলে ধরে ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে ফেলতে চায় দলটি। সেজন্য আগামী কয়েক মাসের মধ্যে দলটি আন্তর্জাতিক মিডিয়াতে বিষয়টি আলোচনার মধ্যে আনতে চায়। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক। 2024 সালের 5 আগস্ট ক্ষমতা হারায় আওয়ামী লীগ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দলটির সভানেত্রী শেখ হাসিনা চলে যান ভারতের দিল্লিতে। দলটির অনেক সিনিয়র নেতা ও বিদেশে আছেন। ইতিমধ্যে শেখ হাসিনা গত 10 দিনের মধ্যে দলটির 1 ডজন শীর্ষ নেতার সাথে দিল্লিতে 2 দফা মুখোমুখি বৈঠক করেছেন। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বৈঠকগুলোতে বাংলাদেশে দলটির তৃণমূলকে চাঙ্গা করার জন্য কিছু কর্মসূচি হাতে নেওয়ার কৌশল ঠিক করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিকভাবে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত হয়েছে। দলটির একাধিক সূত্র বলছে, মোটা দাগে 2টি ইস্যু নিয়ে অভিযোগ তোলা হবে। একটি হলো অগণতান্ত্রিক উপায়ে নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা। দ্বিতীয়টি হলো গত বছরের 5 আগস্ট থেকে দলটির বাংলাদেশে থাকা নেতাকর্মী এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন। গত 12ই মে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। সরকার পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বাংলাদেশের আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগগুলো দায়ের করা হয়েছে, সেগুলোর বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। আওয়ামী লীগের নেতারা মনে করেন, একটি রাজনৈতিক দলকে নির্বাহী আদেশের মাধ্যমে তার কার্যক্রম নিষিদ্ধ করে নির্বাচনে অংশ নিতে না দেয়া গুরুতর মানবাধিকার লঙ্ঘন। এই বিষয়টি তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর নজরে এনে এর জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবে। এজন্য দলটির পক্ষ থেকে বেশ কিছু ল ফার্ম বা আইনি সহায়ক সংস্থা এবং আন্তর্জাতিক লবিস্ট ফার্মের সাথে বৈঠক হয়েছে। এসব ফার্মের মাধ্যমে জাতিসংঘ সহ আন্তর্জাতিক বেশ কয়েকটি সংস্থার কাছে দমন পীড়নের চিত্র এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুটি তুলে ধরতে চায়। যেসব আন্তর্জাতিক সংস্থার কাছে অভিযোগ তুলে ধরা হতে পারে সেগুলো হলো জাতিসংঘ মানবাধিকার কমিটি বা সিসিপিআর, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল বা এইচআরসি এবং বিশেষ প্রতিবেদক বা স্পেশাল রিপোর্টিয়ার্স। বিশ্ববিখ্যাত আইনি প্রতিষ্ঠান ব্রিটেনের ডাউটিং স্ট্রিট চেম্বার আওয়ামী লীগের পক্ষে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অথবা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে সেটি যে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন, এই লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ এবং অন্যান্য দূতের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন পাঠানো হয়েছে।
কারা আবেদন পাঠিয়েছেন? ডাউটি স্ট্রিট চেম্বারের অন্যতম প্রভাবশালী 2 সদস্য, একজন স্টিভেন পাউজ কেসি আর একজন হচ্ছেন অ্যালেক্স টিনসলি। তারা 2 জন এই আবেদনপত্র পাঠিয়েছেন। এই আবেদনপত্রের বিষয়টি তারা নিজেরাই নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। সেখানে যেটি বলা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করেন এবং 8 আগস্ট 2024 সালে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন প্রতিষ্ঠা করেন। ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক, এর সাথে যুক্ত ব্যক্তিরা এবং সংখ্যালঘুদের উপর ব্যাপক আক্রমণ শুরু করা হয়েছে। এই ধরনের আক্রমণের শাস্তি হয়নি এবং অন্তর্বর্তীকালীন প্রশাসন অপরাধীদের সম্পূর্ণ দায় মুক্তি প্রদান করেছে। অন্তর্বর্তীকালীন প্রশাসন 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। এই প্রতিশ্রুতি রক্ষা করা হবে কিনা তা এখনো দেখার বিষয়। আমাদের প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি মাঝামাঝিতে বা ফেব্রুয়ারিতে যে রোজা, সেই রোজার আগে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন। দেখুন, আমি শুরু থেকেই বলে আসছি, ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়টি জানিয়ে বা নির্বাচনে একটি সম্ভাব্য সময়সীমা দিয়ে রাজনৈতিক দলগুলোকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করেছে, মূলা ঝুলিয়ে রেখেছে সোজা কথা বলতে গেলে। ডাউটি স্ট্রিট চেম্বার তারা সেই কথাই উল্লেখ করেছে। যাও, এখানে বলা হচ্ছে যে ইতোমধ্যে আওয়ামী লীগ বাংলাদেশে একটি জনপ্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে রয়ে গেছে। তবে 2025 সালের মে মাসে অন্তর্বর্তীকালীন প্রশাসন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করে এবং বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা শেষ না হওয়া পর্যন্ত এর সকল কার্যক্রম সীমিত করে। এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কিভাবে মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে, বাংলাদেশের আইনের শাসন এবং গণতন্ত্রকে ক্ষুণ্ণ করে, সেই প্রশ্ন তুলে ধরা হয়েছে এই আবেদনে। আপিলটিতে স্বাধীন বিশেষজ্ঞ এবং অন্যান্য প্রতিনিধিদের অন্তর্বর্তীকালীন প্রশাসনকে জরুরি ভিত্তিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার এবং এই ধরনের যে কোনো নির্বাচনে তাদের সম্পূর্ণ অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করার আহ্বান জানানো হয়েছে। এটি হচ্ছে ডাউটি স্ট্রিট চেম্বারের ওয়েবসাইটে যেই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তার মোটামুটি সম্পূর্ণটাই আমি আপনাদেরকে জানালাম। আগেই বলেছি, ডাউটি স্ট্রিট চেম্বার যেন তেন কোনো ধরনের কোনো ল ফার্ম নয়। এর আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে তারা আওয়ামী লীগের হয়ে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ফাইল সাবমিট করতে যাচ্ছে। এটি এখনো পর্যন্ত হয়েছে কিনা আমি জানি না। তারা নিজেরাই জানিয়েছিল যে তারা এই ধরনের একটি উদ্যোগ নিয়েছে এবং সেখানে যা বলা হয়েছিল সেটিও আমি একটু আপনাদেরকে মনে করিয়ে দিই। 8 আগস্ট 2024 ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্ষমতা গ্রহণের পর থেকে সাংবাদিক, পুলিশ অফিসার, সংখ্যালঘু ও প্রাক্তন সরকারি দল আওয়ামী লীগের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিনা উস্কানিতে অসংখ্য সহিংস আক্রমণের ঘটনা ঘটেছে। হত্যার অভিযোগে, মিথ্যা ফৌজদারি অভিযোগে নির্বিচারে কারাগারে আটক রাখা হয়েছে, বিশেষ করে সাংবাদিকদের। নিয়ন্ত্রণহীন মব সহিংসতা এবং ধর্মীয় সহিংসতার প্ররোচনা, এই অভিযোগগুলোর জন্য দোষীদের বিচারে আওতায় আনার জন্য বাংলাদেশে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আরো অনেক কিছু ছিল যে বিষয়ে আমি বিস্তারিত তুলে ধরেছিলাম আপনাদের সামনে। আইসিসিতে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে তারা যে মামলা পরিচালনার উদ্যোগ নিয়েছে তার অংশ বিশেষ হিসেবে। এখন বিষয় হচ্ছে যে এতে কি হবে? আওয়ামী লীগ তার রাজনৈতিক নিবন্ধন ফিরে পাবে? আওয়ামী লীগ ওপেন রাজনীতি করার সুযোগ পাবে? আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে? দেখুন, এই কথাও আমি প্রথম থেকে বলে আসছি, যা কিছু হচ্ছে গরম গরম অনেক কিছুই হচ্ছে। শেষমেশ আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে যত অভিযোগ থাক না কেন, অবশ্যই অভিযোগ রয়েছে, নির্দ্বিধায় আমরা এটুকু বলতে পারি। এবং সেই সব অভিযোগের বিষয়ে যে মামলাগুলো এর মধ্যে পরিচালিত হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেগুলো নিয়েও এর মধ্যে প্রশ্ন উঠেছে। মানে অতিমাত্রায় শাস্তি নিশ্চয়তার বিধান করতে গিয়ে একেবারে হসপস বাঁধিয়ে দিয়েছে সরকারের পক্ষ থেকে যারা এই বিষয়গুলো তদারকি করছেন সেগুলা। অতএব সেই মামলাগুলো নিয়েও কিন্তু অনেক বড় প্রশ্ন আন্তর্জাতিক মহলে উঠতে শুরু করেছে। আগামীতে ভবিষ্যতে আরো বেশি করে উঠবে। যেমন ধরুন, আমি সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসানের কথা বলি। তার সম্বন্ধে প্রসিকিউটর, মানে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, তিনি এমন কথা উল্লেখ করেছেন যে তিনি 1000-এরও বেশি মানুষকে হত্যা করেছেন। এগুলো হচ্ছে কি যে অতিমাত্রায় বাড়াবাড়ি। তার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ থাকতে পারে, কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ কিংবা গ্রহণযোগ্য কোনো অভিযোগ দাঁড় করাতে হবে। একটা মানুষ সেনাবাহিনীতে চাকরি করছেন মেজর জেনারেল পদে, হতে পারে তিনি আরো কয়েক বছর আগে থেকে হত্যাকাণ্ড শুরু করেছেন। বিশ্ববিদ্যালয় অঙ্গনে বা আপনার কি বলা যে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির একটা দুর্দিন কিন্তু শুরু হচ্ছে। এই মানে কি বলে যে দুর্দিনের প্রথম যারা বাটে পড়তে যাচ্ছে বা বাটে পড়ছে সেটা হচ্ছে ছাত্রদল। ছাত্র শিবির এখনো ওইভাবে বাটে পড়ে নাই, তবে তারাও বাটে পড়বে। কারণ অলরেডি ছাত্র শিবিরকে মানে তাদের দেওয়া আবাসিক হলগুলোতে যে পানির ফিল্টার পাবলিকটা মানে সাধারণ শিক্ষার্থীরা টাইনা হ্যাসরাইয়া গেটের বাইরে ফালাইছে। তো সেখান থেকে একটা জিনিস তো শিওর, তারা বলছিল যে আজকে ফিল্টার দিছে, কালকে ফিল্টার দিয়ে অস্ত্র ঢুকাবে, বুঝতে পারছেন? সো অনেক কিছু কিন্তু এখানে কনফ্লিক্ট। তবে এই ঘটনাগুলোর প্রথম যারা সবচেয়ে বেশি এই মুহূর্তে টার্গেটেড হয়ে গেছেন বা ঝামেলাগুলোর প্রথম ধাপটা পোহাতে হচ্ছে ছাত্র দলের। ঢাবির ঘটনা শেষ হইতে না হইতে এবার যাবি মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আপনার ছাত্রদল তাদের হল কমিটি দিয়েছে। আর হল কমিটি দেওয়ার পরে ঢাবির দেখা দেখি জাবিতেও একই আওয়াজ আমরা স্লোগান শুনতে পেলাম, 1 2 3 4 হল পলিটিক্স নো মোর। হল পলিটিক্সের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন টু অ্যাকশন।
হল পলিটিক্সের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। বুঝতে পারছেন যে কি পরিমাণ ভাঙাভাঙি বা গুড়াগুড়ির জন্য এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা শক্ত অবস্থানে গেছেন। এখন এখানে শিবির কি কানেক্টেড গুপ্তভাবে? কারণ হলে শিবিরের নাকি কোনো কমিটি নাই, তারা খ্যাতমত করার জন্য পানির ফিল্টার দিছে, কিন্তু হলে কোনো কমিটি নেই। তারা মনে করে হলে ছাত্র রাজনীতির দরকারও নাই, রাজনীতি হবে শিক্ষাঙ্গনে বা ক্যাম্পাসে। যাই হোক, আপনার গতকালকে রাতে, গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের তাজুদ দর্শক আপনারা হয়তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে কথা হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন চাপ যে ডক্টর ইউনূসের উপর পড়ে বা বাংলাদেশের নিয়ে যে অনেকে রিপোর্ট করতেছে, এগুলো নিয়ে এই কথা হয়। গাইজ এই বিষয়গুলোর সাথে মানে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি, এগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।